আপনি আপনার ধর্ষিতা মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন মিস্টার। এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। পাত্রের বাবার মুখে এই কথা শুনে বিয়ে বাড়ির উপস্থিত সবাই কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। পর মুহূর্তে গুঞ্জন শুরু হয়ে যায় সকলের মধ্যে। তের বাবা সুগা বলে উঠল, আপনি এসব কি বলছেন ভাই? আমার মেয়ে কেন ধর্ষিত হতে যাবে? আমি সব কিছু জেনে গেছি। আপনি সত্য লুকিয়ে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন আমার ছেলের সঙ্গে, তবে সৌভাগ্যবশত সত্যি বিয়ের আগেই জানতে পেরে গেছি। এজন্যই আপনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিলেন, তাই না? যেন আপনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে পারেন। আপনি কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। কিসের সত্যি লুকাবো? মেয়ের বিয়ের বয়স হয়েছে, এজন্যই বিয়ে দিতে যাচ্ছিলাম। একদম মিথ্যে বলবেন না। একটা 16 বছরের মেয়ের কিভাবে বিয়ের বয়স হয়? আপনি তো একজন টিচার, আপনি নিশ্চয়ই নিজের মেয়ের বাল্যবিবাহ দিতে চান না। মেয়ের কোনো খুঁত না থাকলে মেয়ের খুঁত আছে বলে তাড়াহুড়ো করে বাল্যবিবাহ দিচ্ছেন। আপনাকে কে কি বলেছে? যে বলেছে সে মিথ্যে বলেছে আপনাকে। আমার মেয়ের মধ্যে কোনো খুঁত নেই। এত কিছু জানার প্রয়োজন নেই আমাদের। এই বিয়ে হবে না, এটাই ফাইনাল। এই চলুন সবাই। পুরো বিয়ে বাড়িতে গুঞ্জন আর কোলাহল শুরু হয়ে গেছে। বরযাত্রী বেরিয়ে গেছে, আবার অনেকে ঠায় দাঁড়িয়ে আছে। একটু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। খাওয়া দাওয়া সব শেষ, শুধু বিয়েটাই বাকি ছিল। সুগা ডান হাত বুকে চেপে ধরলো। ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে। সবিন এসে দ্রুত কাকাকে ধরে বিচলিত হয়ে বলল, কাকা কি হয়েছে তোমার? এমন করছে কেন? আমার মেয়েটার জীবন শেষ রে। ওর এখন কি হবে? এইসব নিশ্চয়ই ওর কাজ। তুমি নিজেকে সামলাও। এভাবে ভেঙে পড়ছো কেন? তুই বুঝতে পারছিস না? তোর বিয়ে ভেঙে গেছে, তাতে কি হয়েছে? কি হয়েছে বলছিস? ও এখন বাইরে বের হতে পারবে না। মানুষজনকে কথা শোনাবে, ছোট করবে। আমার মান সম্মান সব শেষ। বাকি কথা আর বলতে পারলো না। এর আগে তিনি নিচে ঢলে পড়লো। সবিন কোনো মতে কাকাকে সামলাতে চেয়েও পারছে না। বাবার অবস্থা সম্পর্কে অবগত হয়ে বাড়ির ভিতর থেকে দৌড়ে বেরিয়ে আসে বধূ বেশে থাকা ষোড়শী কন্যা তে। সবাই তাকিয়ে আছে তের দিকে। মেয়েটার সৌন্দর্য চোখ ধাঁধানো। ভিড় ঠেলে নিজেও বসে বাবার পাশে। বাবাকে ধরে কাঁদতে কাঁদতে বলে, আব্বু কি হয়েছে তোমার? ওঠো আব্বু। মেয়েটার কান্নারত রিনরিনে গলার স্বর যেন ছন্দ তুলছে। দু চোখ বেয়ে টুপটাপ করছে পানি। লাল টকটকে লিপস্টিকে রাঙানো উষ্ঠজোড়া কাঁপছে তিরতির করে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে তার বাবার। তবে কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেছেন। পিটপিট করে মেয়ের কান্নারত মুখের দিকে তাকান। আব্বু কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? মানে তোর ভালো করতে যে আরও খারাপ করে দিলাম। তোর মধ্যে তো কোনো খোঁজ ছিল না। ওরা কেন বিয়ে ভেঙে দিল? আমার কথা কেন বিশ্বাস করলো না? আর সুগার এক হাত মুঠো করে ধরে বলে উঠল, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব আপনার মেয়েকে। বিস্ফোরিত নয়নে সবাই তাকায় তার দিকে। কি বলছে এই লোক? বড় ভাই বিয়ে ভেঙে দিয়ে চলে গেল, আর ছোট ভাই নিজের ছেলের বউ করতে চাইছে? যে বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে গেল তারই ছোট ভাই তার নিজের ছেলের জন্য ডেকে নিতে চাইছে। সবচেয়ে বেশি শকড হয়েছে তো আরএমের বড় ছেলে জাংকুক। বড় বড় চোখ করে তাকিয়ে আছে বাবার দিকে। নিজের অজান্তেই জোরে বলে ওঠে, তুমি কি বলছো এসব? মাথা খারাপ হয়েছে নাকি? চলো এখান থেকে। আরএম বসা থেকে উঠে দাঁড়ান, ছেলেকে টেনে একটু দূরে নিয়ে আসেন। এভাবে রিয়েক্ট করছিস কেন? আমি বিয়ে করব না ওই মেয়েকে। একজন ধর্ষিতা মেয়েকে কেন বিয়ে করব? চলো এই বাড়ি থেকে। জাংকুক তুই বিয়ে করবি থেকে, এটাই আমার শেষ কথা। দুনিয়া উল্টে গেলেও না মানে না। তুমি থাকো এখানে, গেলাম আমি। জাংকুক ঘুরে দাঁড়াতেই আরএম জাংকুকের হাত টেনে ধরলো। আমি বলেছি তুই ওই মেয়েকে বিয়ে করবি মানে করবি। আমি কোনো কথা শুনতে চাই না। আর এসব মিথ্যে কথা। আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। চল তুই এখন বিয়ে করবি। শেষ পর্যন্ত তের সাথে জাংকুকের বিয়েটা হয়েই গেল। বাবার জেদের সঙ্গে পেরে ওঠেনি জাংকুক। তো পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হতে হয়েছে সকলকে। রাত হয়ে গেছে অনেক। বরপক্ষের সঙ্গে অর্ধেকের বেশি মানুষ বেরিয়ে গেছিল। যারা এখনও আছে তারা হতভম্ব হয়ে তাকিয়েছে আরএমের দিকে। আত্মীয়দের মধ্যে থেকে অনেকেই নিষেধ করেছিলেন এই বিয়েটা না দেওয়ার জন্য, কিন্তু আরএম কারো সিদ্ধান্তের তোয়াক্কা করেনি। নিজে যা ভালো বুঝেছেন তাই করেছেন। পুরো বিয়ে বাড়ি এখন থমথমে। এখন বিদায়ের পালা। বরবউকে স্টেজ থেকে নিচে নামিয়ে আনা হয়েছে। দুই পরিবারের সবাই জড়ো হয়েছে এক জায়গায়। জাংকুকের চেহারা থমথমে গম্ভীর হয়ে আছে। ওর ভিতরে কি হচ্ছে সেটা একমাত্র ও নিজেই জানে। বিদায়ের পর তে গাড়ির জানালার সঙ্গে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে কেঁদে যায়।
কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। আজ পর্যন্ত একদিনও বাবা মাকে ছেড়ে দূরে থাকেনি। আজ কত দূরে চলে যাচ্ছে বাবা মাকে ছেড়ে, তার জন্মস্থান ছেড়ে। আর বড় ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল, জাঙ্কুক চুপচাপ বসে না থাকে মেয়েটাকে সামলা। জাঙ্কুক চোখ মেলে তাকায়, কটমট করে বলে ওঠে, পারবো না। বেশি দাও উতলে পড়লে এখানে এসে ওকে সামলাও, আমি ড্রাইভিং করছি। বেশি বাড়াবাড়ি করছো কিন্তু, একটুও না। বাড়াবাড়ি তো তুমি করেছো আমার সঙ্গে, তে আছে এখানে, আই ডোন্ট কেয়ার। বাড়ির গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করে গাড়ি। বাড়ির উঠোনে বাড়ির অর্ধেক মানুষ জড়ো হয়ে আছে। জাঙ্কুক ভিড় ঠেলে বেরিয়ে যেতে চাইলে আরে আদেশে সুরে বলে উঠল, জাঙ্কুক তেকে গাড়ি থেকে নামিয়ে ওর হাত ধরে ভেতরে যা, বেশি কথা বলতে পারবো না তোর সঙ্গে। জাঙ্কুক দাঁড়িয়ে যায়, কিছু বলবে তার আগে জাঙ্কুকের মা জিন রাগে ফেটে পড়ে বলে ওঠেন, এই মেয়ে আমার বাড়ির ভেতরে প্রবেশ করবে না। ওকে আমি আমার ছেলের বউ হিসাবে মানি না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফিরিয়ে আসো। ওর পাও যেন এই বাড়ির জমির উপর না পড়ে। গাড়ির ভেতরে বধূ বেশে বসে থাকাতে ফ্যাল করে তাকিয়ে রইল শাশুড়ি মায়ের দিকে। ওনার কথা শুনে বুঝতে পেরেছে উনি জাঙ্কুকের মা। আর কোনো মতে পরিস্থিতি সামাল দিল। জাঙ্কুক তের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যেতে শুরু করলো। মায়ের ডাকা সাড়া দিল না সে। এমনিতেই তার ভালো লাগছে না, মাথায় আগুন ধরে আছে। আর জিনকে শান্ত করার জন্য বলে উঠল, পাগলের মতো এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? কন্ট্রোল করো নিজেকে। তুমি নিজের এত বড় সর্বনাশ কিভাবে করলে? কি সর্বনাশ করেছি? ছেলেকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি? তুমি বুঝতে পারছো না কি করেছো? আমি কি করেছি সেটা খুব ভালো করেই জানি আমি। ওদের দুজনের জন্য খাবার রেডি করতে বলো। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না আরেম। গটগট পায়ে হেঁটে নিজের রুমের দিকে চলে যান ফ্রেশ হওয়ার জন্য। এদিকে আরেমের মা আয়ু তার ছোট নাতি অর্থাৎ কায়ের দিকে তাকিয়ে বলল, কাই নতুন বইয়ের সব কিছু ওদের রুমে দিয়ে আয়। এইদিকে তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। জাঙ্কুক রাগে ফুসফুস করছে আর পায়চারি করছে। দরজার নখ হওয়ায় দুজনেই দরজার দিকে তাকায়। কাই দরজার পেছন থেকে বলে ওঠে, ভাই আমি ভাবির সুটকেস দিতে এসেছি, দরজা খোলা আছে। কাই দরজা ঠেলে সুটকেসটা ভেতরে দিয়ে পুনরায় দরজা ফিরিয়ে চলে যায়। বড় ভাইয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, ভাইয়া অল দ্য বেস্ট। জাঙ্কুক তের দিকে তাকায়, রুক্ষ স্বরে বলে ওঠে, এই মেয়ে আমার কাছ থেকে দূরে দূরে থাকবে সবসময়। ভুলেও আমার কাছে ঘাসার চেষ্টা করবে না। আমার পারমিশন ছাড়া আমার কোনো কিছু ধরবে না, ছবেও না। আমার কোনো বিষয়ে নাক গলাতে আসবে না। আমার সব কিছু থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলবে। তে চুপ করে থাকে। জাঙ্কুক আবার কিছু বলবে এমন সময় দরজায় নক হয়। দরজার ওপাশ থেকে দাদির গলার স্বর ভেসে আসে। জাঙ্কুক ভিতরে আসতে বলতেই দরজা ছেড়ে ভিতরে প্রবেশ করেন আয়ু। ওনার পেছন পেছন প্রবেশ করে কাজের বুয়া। খাবার ট্রে সেন্টার টেবিলের উপর রেখে কাজের বুয়া রুম থেকে বের হয়ে যায়। দাদি নাতির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, শোন জাঙ্কুক, মেয়েটা তোর হাত ধরে এই বাড়িতে এসেছে, তাই ওকে আগলে রাখার দায়িত্ব তোর। তোর আব্বু যা করেছে নিশ্চয়ই ভেবে চিন্তেই করেছে। অনেক রাত হয়ে গেছে, ফ্রেশ হয়ে খেয়ে নিস দুজনে। শুভরাত্রি। বেশি কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান আয়ু। জাঙ্কুক দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। আলমারি থেকে প্যান্ট শার্ট বের করে ওয়াশরুমে প্রবেশ করে। রাগে মাথা ফেটে যাচ্ছে। আগলে রাখা তো দূর, এই মেয়েকে ছুবেও না। আর তে এখন আগের মতোই দাঁড়িয়ে আছে। খুব ভালো করে বুঝতে পারছে এই বাড়িতে মোটেও ভালো থাকতে পারবে না ও। এই বিয়েতে কোনো মত ছিল না, শুধু বাবার মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হয়েছে। এই বাড়িতে কীভাবে টিকে থাকবে এটাই ভাবছে। ও চাইলেও বাবার বাড়িতে গিয়ে থাকতে পারবে না। থাকতে পারলে তো এখন বিয়েই দিত না। বাবা মা আর পরিবার ছেড়ে এসে এমনিতেই কষ্টে বারবার কান্না আসছে। এখন এদের মা ছেড়ে আচরণে ওর মরে যেতে ইচ্ছে করছে। এমন একটা জীবন কেন হলো ওর? সাধারণ ঘরের মেয়ে, সাধারণ একটা জীবন কেন হলো না? ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে জাঙ্কুক। হাতে ড্রেস সোফার উপর ফেলে দিয়ে ফ্যান অন করে এগিয়ে এসে দাঁড়ায় আলমারির সামনে। ভেতর থেকে ব্যাগ বের করে নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নেয় ব্যাগে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো আশ্রে নেয়। ফজরের সময় এসেছে। ব্যাগটা কাঁধে নিয়ে তের দিকে একবার তাকায়। এই মেয়েকে বউ হিসেবে মানে না জাঙ্কুক, কোনোদিন মানবেও না। দরজা খুলে রুম থেকে বের হয়। দরজা ফিরিয়ে দিয়ে সিঁড়ির দিকে আগায়। তে দরজার দিকে একবার তাকিয়ে ফ্লোর দিকে দৃষ্টি স্থির করে। ওর বাবা মা ওকে ছাড়া কেমন করছে, তারা কি ঘুমিয়ে পড়েছে? হেঁটে এসে সোফায় বসলো। মায়াবী আখি পল্লব থেকে টুপটাপ গড়িয়ে পানি পড়ছে। পা জোড়া উপরে তুলে গুটিয়ে নেয়। হেলান দিয়ে কাত হয়ে বসে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারে না। অনুভূতির কাছে হার মেনে ফুপিয়ে কেঁদে ওঠে। সকাল 9টা নাগাদ জাঙ্কুকের রুমের দরজার কড়া নাড়ে জাঙ্কুকের ফুফাতো বোন।
লিজা গলা উঠিয়ে ভাবি বলে ডাকে বার কয়েক। তে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল প্রায়। দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, কে? ভিতরে আসুন। লিজা দরজা ঠেলে ভেতর প্রবেশ করে। তেকে এখনো শাড়ি পরা অবস্থায় দেখে বলে ওঠে, ভাবি চেঞ্জ করেনি এখনো? তে চুপ করে থাকে। লিজা পুরো রুম পর্যবেক্ষণ করে বলে ওঠে, ভাইয়া কোথায়? বেরিয়ে গেছে। কখন? ফজরের দিকে। কোথায় গেছে ভাবি? আমি জানি না তো, বলেনি আমাকে। আচ্ছা আপনি চেঞ্জ হয়ে ফ্রেশ হন, আমি একটু আসছি। তুই মাথা নাড়ে। লিজা বেরিয়ে আসে রুম থেকে। নিচে ড্রয়িং রুমে এসে ছোট মামার দিকে তাকিয়ে বলে, মামা ভাইয়া তো রুমে নেই, ফজরের সময় নাকি বেরিয়ে গেছে। কোথায় গেছে ভাবি জানে না। আরএম ছোট ছেলেকে অর্থাৎ কাইকে ডেকে বলে জাংকুককে কল করার জন্য। কাই দ্রুত জাংকুককে কল করে। আব্বু ভাইয়ের ফোন তো বন্ধ বলছে। আরএমের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। ফোন বন্ধ রেখে এই ছেলে কোথায় গেছে? নতুন বউকে রুমে একা ফেলে? প্রায় 1.5 ঘন্টা পর তেকে নিয়ে কয়েকজন মেয়ে নিচে নেমে আসে। হলুদ রঙের শাড়ি পরনে, লম্বা খোমটা টানা, ধীর পায়ে এগিয়ে আসছে মেয়েদের সঙ্গে। আরএম সোফা ছেড়ে উঠে তের কাছে এগিয়ে আসে। উনি তের দিকে তাকিয়ে বলে ওঠে, মা আমার সঙ্গে তো এদিকটা আসো তো। তে মাথা নেড়ে তার শ্বশুরের পিছু পিছু যায়। জাঙ্কুক বের হওয়ার সময় সঙ্গে কিছু নিয়ে গেছে? হ্যাঁ, ব্যাগ নিয়ে গেছে। আরএম কিছু বলার আগে পেছন থেকে জিন বলে ওঠে, তোমার জন্য আমার ছেলেটা রেগে বাড়ি ছেড়ে চলে গেছে। এত দয়ালু হতে কে বলেছে তোমাকে? নিজের ছেলের ক্ষতি করে অন্যের মেয়ের ভালো করার তো কোনো প্রয়োজন ছিল না। আমার ছেলে যদি বাড়িতে না ফেরে তবে এই মেয়েও এই বাড়িতে থাকবে না। আরএম রেগে স্ত্রীর দিকে তাকান। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। জাংকুকের ক্লোজ ফ্রেন্ড সায়নো ওর ফোনে কল করে জানতে পেরেছেন জাংকুক হলে ফিরেনি এখনো। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তবুও বদ ছেলেটার কোনো খোঁজ খবর নেই। রাগের মাথায় অন্য কোথাও চলে যায়নি তো? টেনশনে দরদর করে ঘামছে আরএম। বিকেলের মধ্যে তের বাড়ি থেকে সবাই চলে আসবে। ছেলে বাড়িতে না থাকলে কি উত্তর দেবেন ওই বাড়ির মানুষদের? আরএম আবারও ঘন্টা খানেক পর কল করে সায়নোর নাম্বারে। রিসিভ করি। সায়নো বলে ওঠে, আঙ্কেল আমি এক্ষুনি কল করতে যাচ্ছিলাম। জাংকুক মাত্র হলে ফিরল। এতক্ষণ কোথাও হয়তো বসেছিল। বজ্জারটা কোথায় এখন? রুমের ভিতরে। আমি করিডোরে দাঁড়িয়ে আছি। ফোন নিয়ে ওর কাছে দাও একটু। জি আঙ্কেল দিচ্ছি। রুমের ভিতরে এসে ফোন জাংকুকের দিকে এগিয়ে দেয়। আঙ্কেল কল করেছে, তোর সঙ্গে কথা বলবে। জাংকুক কথা বলতে না চাইলে সায়নো স্পিকারে ফোনটা দিয়ে দেয়। আরএম ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, জাংকুক তুই আসবি কিনা বল। জাংকুকের একই উত্তর, সে যাবে না। ঠিক আছে থাক, আমি মরে গেল তুই আসবি না এই বাড়িতে? আমার খাটিয়ে কাঁধে নিবি না? কবরে এক মুঠো মাটিও দিবি না? তুই থাক তোর জেদ নিয়ে, রাখলাম। কথাগুলো বলি কল কেটে দিলেন আরএম। সায়নো জাংকুকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? জোর করে না হয় বিয়ে করিয়েছে, তাতে তোর রিয়েক্ট করার কি হয়েছে? এই জীবনে কি বিয়ে করতি না তুই? জাংকুক রাগে ফেটে পড়ে। কি পেয়েছে আমাকে? ব্ল্যাকমেল করে যা খুশি করিয়ে নেবে? যাব না আমি। আঙ্কেল কি বলেছেন শুনতে পাসনি? এত রাগ ভালো না, চল। জাংকুক রাগে যেন এবার সত্যি সত্যি ফেটে যাবে। ব্যাগ কাঁধে নিয়ে ধুপধাপ পা ফেলে বাইরের দিকে এগিয়ে যায়। সায়নো তাড়াহুড়ো করে আরএমের ফোনে মেসেজ পাঠিয়ে দেয়, জাংকুককে নিয়ে আসছে সে। 3:30টার দিকে বাড়ির ভিতরে প্রবেশ করে জাংকুক। ওকে ফিরে আসতে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। জাংকুক কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ধুপধাপ পা ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। জাংকুক কাঁধের ব্যাগ সোফার উপর ছুঁড়ে ফেলে। পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে ছুঁড়ে দেয় সোফার উপর। ব্যালকনি থেকে টাওয়াল এনে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশ শব্দ করে। মাথার ভিতর ধপধপ করছে আগুন। তের বয়স 16 হলো, ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হয়েছে। জাংকুকের এমন আচরণের কারণ ওর কাছে স্পষ্ট। কোনো ছেলে জেনে শুনে ওর মতো মেয়েকে বিয়ে করতে রাজি হবে না, এটাই স্বাভাবিক। গত রাতে গাড়িতে ওঠার পর জাংকুকের কথা শুনেই বুঝতে পেরেছিল জাংকুক বাবার কথা ওকে বিয়ে করেছে। বিয়েটা মেনে নিতে পারছে না, এটাও বুঝতে পেরেছিল। 8 ঘন্টা ধরে গোসল করে জাংকুক তখন রাগের মাথা শুধু টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করেছে। ট্রাউজার টি শার্ট কিচ্ছু আনেনি। এখন টাওয়াল পরে তের সামনে যেতে হবে ভেবেই রাগে মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি মারতে। কোনো উপায় না পেয়ে টাওয়াল পরেই বেরিয়ে আসে। দরজা খোলার আওয়াজ পেয়ে আপনা আপনি তের চোখ জাংকুকের দিকে চলে যায়। উদম গায়ে টাওয়াল পরিহিত জাংকুককে দেখে বসা থেকে ফট করে দাঁড়িয়ে যায় তে। দ্রুত উল্টো ঘুরে চোখ কিছু বন্ধ করে নেয়। লজ্জা পেয়েছে তা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। দ্রুত আলমারি থেকে
ট্রাউজার টি শার্ট বের করে নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে যায়। ইচ্ছে করছে দেয়ালের সঙ্গে মাথা বাড়ি মারতে। কিছু সময়ের মধ্যেই রুমে প্রবেশ করে কাই আর বলে ওঠে, এই নো শপিং ব্যাগ, এখানে কিছু ড্রেস রাখা আছে, ওগুলো পরে তৈরি হয়ে নিচে যেতে বলেছে আব্বু। জাঙ্কুক কাইয়ের কথা তোয়াক্কা না করে নিচে খেতে চলে যায়। পরে আধ ঘন্টা পর কাই আবার জাঙ্কুকের রুমে আসে। ভাইকে নিজের রুমে শুয়ে থাকে দেখে বলে ওঠে, তুমি এখনো রেডি না হয়ে শুয়ে আছো কেন? ভাবিদের বাড়ি থেকে মেহমান এসে পড়েছে প্রায়। খিটখিটে মেজাজে জাঙ্কুক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে শোয়া থেকে উঠে বসে, কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসে। আসলে জাঙ্কুক এতক্ষণ তার ছোট ভাইয়ের রুমে ছিল। লিজা নাকি তেকে সাজাবে, সেই উদ্দেশ্যেই তার রুমটা এখন দখলে আছে তাদের। জাঙ্কুক কোনো কথা না বলে তার ছোট ভাইয়ের রুম থেকে বেরিয়ে আসে। ওর রুমের দরজা এখনো বন্ধ। মেয়েটা ছাড়িয়ে জোরে জোরে দরজা আঘাত করতে শুরু করে। লিজা দ্রুত দরজা খুলে দেয়। দরজার সামনে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, আরেকটু অপেক্ষা করো, ভাবিকে রেডি করানো প্রায় শেষ। প্লিজ ভাইয়া 10টা মিনিট অপেক্ষা করো, হয়ে গেছে। জাঙ্কুক রেগে আবার তার ছোট ভাইয়ের রুমে প্রবেশ করে। ঠিক 10 মিনিট পরেই আবার নিজের রুমের সামনে এসে দাঁড়ায় জাঙ্কুক। দরজায় করাঘাত করার জন্য হাত উঁচু করতেই দরজা খুলে যায়। লিজা ভাইয়ের উঁচু করে রাখা হাতটার দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। জাঙ্কুক হাত নামিয়ে নেয়। সবাইকে বের হতে বল রুম থেকে। 2 মিনিট সময় দাও ভাইয়া। জাঙ্কুক প্রচণ্ড বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল বাইরে। 2 মিনিটের মধ্যে রুমের মধ্যে থেকে সবাই বেরিয়ে যায়। তেকে একা রেখে পার্লারের মেয়েটা যাওয়ার পথে জাঙ্কুকের দিকে একবার তাকায়। জাঙ্কুকের শক্ত চোয়াল দেখে বুঝতে পারে এই ছেলে ভীষণ রাগী। তখন কিভাবে দরজা ধাক্কা দিল, মেয়েটার কপালে কি আছে কে জানে। জাঙ্কুক রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই নজর পড়ে তের উপর। মেরুন রঙের লেহেঙ্গা পরনে, ভারী মেকআপ। গতকালকের তুলনায় আজকে যেন আরো বেশি সুন্দর লাগছে। সুন্দর লাগলে কি সুন্দর ধুয়ে ধুয়ে কি পানি খাবে নাকি? জাঙ্কুক তের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সোফার কাছে এগিয়ে আসে। ফোন হাতে নিয়ে অন করে। তখন রাগের মাথায় বন্ধ করে রেখেছিল, চার্জ নেই বেশি। চার্জে লাগিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ড্রেস চেঞ্জ করে কোট প্যান্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই ফোনটা বেজে ওঠে। সেদিকে নজর না দিয়ে চুলে জেল দিয়ে সেট করা শুরু করে। এরই মধ্যে আরও কয়েকবার কলটা বেজে ওঠে। অপরিচিত বাইরের নাম্বার দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনের দিকে। রিসিভ করার আগে আবার কেটে যায়। আবার রিং বাজতেই রিসিভ করে কানে ধরে ফোন। গম্ভীর স্বরে বলে, হ্যালো। ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে, তে আছে? জাঙ্কুক চার্জারের কেবল খুলে তের দিকে ফোন এগিয়ে দেয়। গম্ভীর গলায় বলে ওঠে, তোমার ফোন। তে জাঙ্কুকের মুখের দিকে তাকায় তড়িৎ গতিতে। দ্রুত দৃষ্টি নামিয়ে হাতে থাকা ফোনের দিকে তাকায়। ভাবে ওর বাবা মা কল করেছে। জাঙ্কুকের হাত থেকে ফোন নিয়ে নাম্বারের দিকে না তাকিয়ে কানে ধরে মৃদু স্বরে বলে ওঠে, হ্যালো, কেমন আছো ডার্লিং? আমি না থাকা সুযোগে বিয়ে করে নিবে? পুরুষালী গলার এসব কথা শুনে দ্রুত কান থেকে ফোন সরিয়ে নেয় রে। স্ক্রিনে তাকিয়ে দেখে বাইরের নাম্বার। গলার স্বর কেমন পরিচিত পরিচিত লাগছে। ওই শয়তানটা, হ্যাঁ ওইটা, ওই শয়তানের গলার স্বর এমনই। কিন্তু এই ছেলে জাঙ্কুকের নাম্বার কোথায় পেল? তের হাত পা মৃদু কাঁপা শুরু করে। ভয়ে ভয়ে ফোন কানে ধরে কম্পিউটার স্বরে বলে, কে? ভুলে গেলে ডার্লিং? এই নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বার কোথায় পেয়েছি সেটা বড় কথা না। বড় কথা হলো তোর বাপ, ভাই আর তোর জামাই সবগুলো মরবে খুব শীঘ্রই। তে কল কেটে দেয়। জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তের দিকে তাকিয়েছিল এতক্ষণ। তে ওর দিকে তাকাতে জাঙ্কুক দৃষ্টি সরিয়ে নেয়। তের হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। কম্পিত হাতে দ্রুত নাম্বারটা ব্লক করে ডিলিট করে দেয়। জাঙ্কুক আবার তের দিকে তাকায়। কে এই ছেলে? এই ছেলের সঙ্গে কথা বলে তের মধ্যে এত পরিবর্তন কেন আসলো? এত ভয় পাচ্ছে কেন? আবার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাহিরের নাম্বার। তে বুঝতে পারে ওই শয়তানটাই আবার কল করেছে। কল কেটে দিয়ে এই নাম্বারটা ব্লক করে ডিলিট করে দেয়। হাত থেকে ফোন রেখে দেয় পাশে। এক হাত দিয়ে আর এক হাত ঘষতে শুরু করে। 2 হাত অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। জাঙ্কুক এগিয়ে এসে ফোন হাতে নেয়। চার্জে লাগাতে লাগাতে কল লিস্ট চেক করে। নাম্বার গায়েব দেখে তের দিকে তাকিয়ে বলে, মাত্র যে কল এসেছিল সেই নাম্বার কোথায়? নাম্বার ডিলিট করেছে কেন? তে মুখ নামিয়ে নেয়। হাত দুটো আগের চেয়েও বেশি কাঁপতে শুরু করেছে। জাঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। তেকে নিরুত্তর দেখে জাঙ্কুক আর কিছু বলে না। ওর জানার প্রয়োজনও নেই কে কল করেছিল। বিয়ে বাড়ির সবাই এখন কমিউনিটি সেন্টারে অবস্থান করছে। যার সাথে প্রথমে তের বিয়ে ঠিক হয়েছিল তাদের বউ বাচ্চারা কেউ আসেনি, বাকি সবাই এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে সকলের। ফটোশ্যুট, পরিচয় পর্ব সব শেষ। তে নিজের পরিবারের সঙ্গে কথা বলছে। হঠাৎ জাঙ্কুকের ফোন বেজে ওঠে। বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। কোন পাগলের পাল্লায় পড়লো আজ?
এমনিতেই মেজাজ গরম হয়ে আছে, তার উপর এই পাগলের যন্ত্রণায় আরও গরম হচ্ছে। হেঁটে এসে বন্ধুদের কাছ থেকে একটু দূরে দাঁড়ায়, ফোন রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। অপর পাশ থেকে ভেসে আসে পুরুষালী গলার স্বর, এই জাঙ্কুকের বাচ্চা, আমার তে কোথায়? জাঙ্কুক নির্লিপ্তভাবে উত্তর দিল, জাহান্নামে। তের কাছ থেকে দূরে থাকবে সবসময়, ওকে স্পর্শ করার দুঃসাহস করবি না, ও আমার। জাঙ্কুক মেজাজ হারিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, শোভো না মানে? শুয়েছি তো গতকালই। এই শালার বাচ্চা, কিচ্ছু করবি না ওর সঙ্গে, সব করা হয়ে গেছে। তোকে জ্যান্ত পুঁতে ফেলবো দেশে ফিরে, যেই বাল করতে পারিস করিস। জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে কল কেটে নাম্বারটা ব্লক করে দেয়। রাগে যেন ফেটে যাবে এখনই, মুখ দিয়ে আপনা আপনি গালি বেরিয়ে আসতে চাইছে। তীর দিকে দৃষ্টি যেতেই তে ওর দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক টাকা দিই, তে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। তে গুটি গুটি পায়ে বাবার পাশে এসে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, আব্বু একটু ওই দিকটায় চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। মেয়ের কথা সকলের মাঝখান থেকে মেয়ের সঙ্গে এক পাশে আসেন সুগা। তে মৃদু স্বরে বলে ওঠে, ওনার ফোনে রঞ্জন কল করেছিল। কি বলেছে? বেশি কথা বলিনি, কল কেটে দিয়েছিলাম। বলেছে আমার বাপ, ভাই আর জামাইকে মেরে ফেলবে। ভয় পাস না, কিছু করতে পারবে না ওই মাতাল জোখর। যেটা নিয়ে বেশি ভয় ছিলাম সেটা তো হয়েই গেছে, এখন যা করতে পারে করে নিক, তুই একটুও ভয় পাবি না। কিছু সময় পর আর তের সাথে সকলের পরিচয় করিয়ে দেয়। এদিকে জাঙ্কুকের কিছু বন্ধুরাও তের দিকে এগিয়ে আসে। তেকে দেখে জাঙ্কুকের এক বন্ধু বলে ওঠে, ভাই ওটা তোর বউ নাকি আসমানের পরি? একটা মেয়ে এত নিখুঁত সুন্দরী হয়, এত সুন্দর বউ পেয়ে তুই মুখ বাঁদরের মতো বানিয়ে রেখেছিস। আশ্চর্য, তোর জায়গায় আমি হলে মিউজিক বক্সে লুঙ্গি ডান্স ছেড়ে উড়া ধরে নাচতাম। সায়নও বলে ওঠে, এই শালা প্লে বয়, ওর বউয়ের দিকে নজর দিচ্ছিস কেন? সেটা জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে ওঠে, ভাই তুই ওকে না রাখলে ডিভোর্স দিয়ে দে, আমি বিয়ে করে নিব। জাঙ্কুক রেগে তাকায় তার সেই বন্ধুর দিকে, এত রেগে যাচ্ছিস কেন? তুই তো এই বিয়ে মানিস না বললি, মুখ বন্ধ করে রাখ, না তো সারা জীবনের জন্য সিল করে দেব। অনুষ্ঠান শেষ হতেই আরেন জাঙ্কুকে বলে ওঠে, তের সঙ্গে এখন ওদের বাড়িতে যাবি, আমরা আগামীকাল গিয়ে নিয়ে আসবো। আমি কোথাও যেতে পারবো না, এসব আজারের নিয়ম আমি মানি না। আরেন জাঙ্কুককে নিয়ে সাইডে চলে আসে, তারপরে বলে ওঠে, দেখ তুই আর যাই করিস আমাকে কারোর সামনে ছোটো করিস না দয়া করে। গত রাতে বিয়ের আসরে তোর চাচু যা যা বলেছে সব মিথ্যে ছিল, বা সত্যি মিথ্যা যাচাই না করি ওই কথাগুলো বলেছে। অমন একটা পরিস্থিতিতে ওইসব কথা বলে বিয়ে ভেঙে দেওয়া একটা মেয়ে আর তার পরিবারের জন্য কতটা অপমানের সেটা একটাবারও ভেবে দেখিনি। গতকাল যদি তের বিয়ে না হতো, তোর কি মনে হয় মেয়েটার আর কখনো বিয়ে হতো? কয়েকশো মানুষের কানে পৌঁছে গিয়েছিল ওই কথাগুলো। বিয়ে তো দূরের কথা, মেয়েটা ওখানে আর শান্তিতে বসবাসই করতে পারতো না। যেই লাফাঙ্গা ছেলেরা ওর বিয়ে ভাঙার ষড়যন্ত্র করেছিল ওরা সফল হয়ে যেত, আর ভুক্তভোগী হতো নিষ্পাপ মেয়েটা। কোনো ছেলে কেন ষড়যন্ত্র করে তের বিয়ে ভাঙতে চাইবে? জাঙ্কুক বলে উঠল। আরেন দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল, তেদের গ্রামের সাবেক চেয়ারম্যানের ছেলে তেকে পছন্দ করে, সেই ছেলে ওকে বিয়ে করতে চেয়েছিল। ওই ছেলে নেশাখোর, যুবখোর, মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িত। গ্রামের কেউ ওই ছেলের সঙ্গে পেরে ওঠে না। ওই ছেলের উপর অতিষ্ঠ হয়েই তেকে এত কম বয়সে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সুগা। তের অসংখ্য বিয়ে ভেঙেছে ওই ছেলে আর ওই সাঙ্গপাঙ্গরা মিলে। তাহলে এই বিয়েটা কেন হতে দিল? হতে কোথায় দিয়েছিল? ওরা কিছু না করলে তো ভাইয়ের ছেলের সঙ্গে বিয়েটা হয়ে যেত। ওই ছেলে এখন দেশের বাইরে আছে, তাই নিজে বিয়ে বাড়িতে এসে কোনো ঝামেলা করতে পারেনি। ওর বন্ধুরাই ভাইয়ের কানে পৌঁছে দিয়েছিল ওই কথাগুলো। তোমাকে এসব কথা কে বললো? খোঁজ খবর নিয়েছি আমি, তুই কোনো ঝামেলা না করে এখন তেদের সঙ্গে ওদের বাড়িতে যাবি। জাঙ্কুক চুপ করে থাকে, কিছুটা হলেও এখন আন্দাজ করতে পারছে আসল কাহিনী। আর আবার বলে ওঠে, তেকে দেখেছিস নাকি? এখনো ভালোভাবে তাকাসনি ওর দিকে। নিখুঁত সৌন্দর্যের অধিকার নিতে ওর এই সৌন্দর্যই ওর জন্য কাল হয়েছে। মেয়েকে বাঁচানোর জন্য এত তাড়াহুড়ো বিয়ে দিতে চাচ্ছিলেন ওর বাবা। তোর নির্বোধ চাচা কোনো কিছু না ভেবেই বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছিল। গত রাতে যা যা শুনেছিলি সব মিথ্যে, গুজব আর ষড়যন্ত্র ছিল। জাঙ্কুক বাবার মুখের দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে তার ফোন বেজে ওঠে। বাবার কাছ থেকে দূরে সরে গিয়ে রিসিভ করে। ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তের কাছে ফোন দে। জাঙ্কুকের আগে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, দেব না। ইয়জন গালি দিয়ে বলে ওঠে, দে বলছি, নয়তো দেশে ফিরে তোর খবর আছে। আমার যেই বাল ছিটতে পারিস তুই ফিরিস। মুখ দিয়ে আরেকটা শব্দ বের করলে তোর ঠ্যাং ভেঙে তোর পেছন দিয়ে ভরে দেব, অজাতের বংশ। আর একবার আমার ফোনে কল করলে তোর নামে মামলা করব। জাঙ্কুকের আগে কল কেটে ব্লক করে দেয়। পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিয়ে
তে আর জাঙ্কুক গাড়ির দিকে আগায়। জাঙ্কুকের হাতের মুঠোয় তের হাত। জাঙ্কুক হাত ধরতে চায়নি। আরেম ছেলের হাতে ছেলের বউয়ের হাত তুলে দিয়ে বলেছেন, যেভাবে নিয়ে যাচ্ছিস এভাবেই আবার ফিরিয়ে নিয়ে আসবি বৌমাকে। ওর চুল পরিমাণ ক্ষতি হলো, তুই বাড়ি ফিরতে পারবি না। তেকে পেছনের সিটে বসিয়ে দিয়ে নিজে উঠে বসে পাশে। পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। রাতের খাবার খাওয়ার পরে সবাই বিশ্রাম নিতে যাবে এখন। সুগা জাঙ্কুক আর জাঙ্কুকের বন্ধুদের দিকে তাকিয়ে বলে উঠল, আপনারা একা একা কেউ বাড়ির বাইরে যাবেন না। যদি যেতেই হয় আমাদের বলবেন, আমরা নিয়ে যাব। সায়না বলে ওঠে, এখন তো কোথাও যাবো না আঙ্কেল, গেলে দিনের বেলায় যাব। দিনের বেলা একা একা বের হবেন না কেউ। কেন আঙ্কেল, কোনো সমস্যা আছে? হ্যাঁ, যান গিয়ে বিশ্রাম নিন সবাই। জাঙ্কুকের বন্ধুরা কেউ বুঝতে পারছে না কি এমন সমস্যা যার কারণে ওদের একা একা বের হতে নিষেধ করছে। সবাই জাঙ্কুকের দিকে তাকিয়ে চোখ ইশারা করে। জাঙ্কুক ওদের রুমে যেতে বলে ইশারায় তারপর নিজেও আগায় তে রুমের দিকে। জাঙ্কুক আন্দাজ করতে পারছে সমস্যাটা আসলে কি আর কোথায়। রুমে এসে দেখে তে লেহেঙ্গা চেঞ্জ করে অন্য ড্রেস পরেছে। জাঙ্কুক যখন খেতে বসেছিল তখন তেকে বেশ কয়েকবার ডাকা হয়েছে, কিন্তু তে যায়নি। রুমে আসার পর তে আর রুম থেকে বের হয়নি এখনো। জাঙ্কুক বলে ওঠে, যাও গিয়ে খেয়ে এসো। তে চুপচাপ মাথা নেড়ে খেয়ে আবার রুমে ফিরে আসে। জাঙ্কুককে দেখতে না পেয়ে ওয়াশরুমের দিকে তাকায়। দরজা খোলা দেখে বেলকনির দিকে তাকায়। বেলকনির দরজা ভেতর থেকে লাগানো, গেল কোথায়? তের ভাবনার মাঝে জাঙ্কুক রুমে প্রবেশ করে। চোখাচোখি হয় দুজনের। জাঙ্কুক নিজের ফোন হাতে নিয়ে তীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, শুয়ে পড়ো তুমি। আর আপনি আপনি কোথায় যাবেন? বাইরে যাব। বাইরে কেন যাবেন? এমনি ঘুরতে, রাতে গ্রাম দেখতে। বাইরে যাবেন না এখন? কেন? গেলে কি হবে? কুত্তা কামড়াবে। মানুষরূপী নাকি? মানে মানুষরূপী কুকুর? না না, সত্যি সত্যি কুকুর আছে। ওরা অপরিচিত মানুষ দেখলে কামড়ায়। বাড়ির সামনে রাস্তায় তো থাকে দল বেঁধে। দিনের বেলাও কি কামড়ায়? দিনের বেলায় ছোটদের দেখলে ধাওয়া দেয়। তাহলে শ্বশুরমশাই আমাদের দিনের বেলাও একা একা বাইরে যেতে নিষেধ করলেন কেন? তে চুপ করে রইল। গতকাল রাতে ঢাকায় ফেরার সময় থেকে জাঙ্কুকের উপর রাগ উঠে আসে। গাড়িতে বসার পর জাঙ্কুকের চ্যাটাং চ্যাটাং কথা শুনেছে অনেক। বাড়িতে ফেরার পর রুমে গিয়েও অনেক কথা শুনিয়েছে। আবার ওকে রুমে একা ফেলে চলে গিয়েছিল কাউকে কিছু না বলে। সেজন্য আবার শাশুড়ি মায়ের কাছেও অনেক কথা শুনতে হয়েছে। এখন আবার মেজাজ গরম করে দিচ্ছে। এখন বাইরে যেতে হবে না, সকালে যাবেন। আমি এক্ষুনি যাব। যান গিয়ে পাগলা কুকুরের খাবলা খেয়ে আসুন। অসভ্য ঘাড় তারা বজ্জাত লোক। শেষের কথাগুলো বিড়বিড় করে বলার কারণে জাঙ্কুক ঠিকমতো শুনতে পায়নি। বিড়বিড় করে কি বললে তুমি? কিচ্ছু বলিনি। তে বিছানায় উঠে শুয়ে পড়ে। যেখানে খুশি যাক, যা খুশি হয়ে যাক, কথা না শুনে তাতে ওর কি? ও তো নিষেধ করেছে যেন না বের হয়। জাঙ্কুক হা করে তের দিকে তাকিয়ে আছে। কিভাবে ছাই দিয়ে কথা বলল? সে বিড়বিড় করে বলে ওঠে, বাবার বাড়িতে এসে জোর বেড়ে গেল নাকি? রাগ দেখাচ্ছে আবার ঝাড়িয়ে দিচ্ছে। তে তুমি কি কোনোভাবে আমার উপর চেঁচালে? তে ঘাড় ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, কেন? আপনি শুনতে পাননি? আরো জোরে চেঁচাতে হবে? জাঙ্কুক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তের মুখের দিকে। তে মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুকের ফোন বেজে ওঠে। কিরে, বের হচ্ছিস না কেন? আমরা রুমের বাইরে দাঁড়িয়ে আছি। জাঙ্কুক কল কেটে রুম থেকে বের হয়। গলায় গম্ভীরতা এনে বলে ওঠে, কোথাও যেতে হবে না এখন, গিয়ে শুয়ে পড়। সায়না অবাক হয়ে বলে, মানে তুমি তো বললে বাইরে যাবি, এখন আবার শুয়ে পড়তে বসিস কেন? বেশি কথা না বাড়িয়ে রুমে ফিরে এসে দরজা লাগিয়ে দেয় জাঙ্কুক। ওর ভীষণ ঘুম পাচ্ছে। গাড়িতে ঘন্টা খানিকের মতো ঘুমিয়েছিল। গত রাতে তো সারা রাত জেগিয়েছিল। তার আগের রাতও ঘুমাতে পারেনি ব্যস্ততার কারণে। ফ্রেশ হয়ে এসে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানা শুয়ে পড়ে। তে দুজনের মাঝখানে কোলবাস দিয়ে রেখেছে। তাতে জাঙ্কুকের জন্য ভালোই হয়েছে। তে এখনো ঘুমায়নি, চোখ বন্ধ করে শুয়ে আছে চুপচাপ। মস্তিষ্কে নানান কথা ঘটনা ঘুরপাক খাচ্ছে। তখন রাত গভীর। গভীর ঘুমে মগ্ন জাঙ্কুক কাটে। রুমের ফ্যানে শোষো বাতাসের শব্দ, বাইরে থেকে মাঝে মধ্যে শিয়াল আর নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে। তে রুমের জানালায় ঢিল ছোড়ার শব্দ হয়। প্রথম ঢিল পড়ায় দুজনের একজনেরও ঘুমের বিঘ্ন ঘটে না। দ্বিতীয় ঢিল পড়তি জাঙ্কুক হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসে। কাঁচ ভাঙার আওয়াজ স্পষ্ট শুনেছে। আবার জানলার কাছে ঢিল লাগতেই চমকে ওঠে। ঘুম পুরোপুরি পালিয়েছে এখন। এভাবে ঢিল কে ছুটছে? জানার দিকে তাকালে সেরকম কিছু চোখে পড়ে না। পর্দা টেনে দেওয়া হয়েছে। একের পর এক ঢিল এসে লাগছে জানালায়। তীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে জাঙ্কুক বসে আছে। ঘুম জড়ানো গলায় বলে ওঠে, না ঘুমিয়ে এভাবে বসে আছেন কেন? আর এত শব্দ কিসের? কে যেন জানলা ঢিল ছুটছে। তে হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসে। জাঙ্কুক বিছানা ছেড়ে নামতে গেলে তে হাত টেনে ধরে বলে ওঠে,
কোথায় যাচ্ছেন? দেখি কিভাবে ঢিল ছুড়ছে। কোথাও যেতে হবে না, যদি মাথায় লাগে ওদের কাছে বন্দুকও থাকতে পারে। কি বন্দুক? বন্দুকটা মানে বাটার। আপনি এখানেই বসে থাকুন, আমি আব্বুকে বলে আসছি। জাংকুককে আর কিছু বলতে না দিয়ে তে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক বিছানা ছেড়ে নেমে লাইট অন করে, পর্দা সরিয়ে নিচের দিকে তাকায়। তখন একটা ঢিল এসে জানলায় লাগে। জাংকুক পাশে সরে দাঁড়ায়। সরাসরি দাঁড়িয়ে থাকলে সত্যি সত্যি ওর মাথায় এসে লাগতো। জাংকুকের বুঝতে বাকি নেই, এরাই হচ্ছে ইউজনের সাঙ্গুপাঙ্গু। নিচ থেকে সুর গলার আওয়াজ ভেসে আসছে। বাপ, চাচা আর ভাই চোর চোর বলে চিৎকার করে চেঁচামেচি করছে। কয়েকজনের পায়ের থুপথাপ শব্দ শোনা যাচ্ছে। ছেলেগুলো দৌড়ে পালাচ্ছে বোধহয়। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশে বাড়ি থেকে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে এসেছে। বাসটা সাথে নিয়ে নেড়ি কুকুরগুলো আগের চেয়ে বেশি জোরে জোরে ঘেউ ঘেউ করছে। জাংকুক বেলকনিতে দাঁড়িয়ে গেটের দিকে তাকিয়ে প্রতিবেশী বাপ চাচারা গেটের কাছে দাঁড়িয়ে আছে। জাংকুক হাত দিয়ে চুল ঠিক করতে করতে রুমে ফিরে আসে। বিয়ে মানুষ করে, বিয়েতে এত শান্তি? না মনে শান্তি পাচ্ছে, না ঘুমিয়ে শান্তি পাচ্ছে। জাংকুক এতকাল ভেবেছে ওর জীবনে শান্তি ব্যতীত কিছুই নেই। এখন 2 দিন ধরে বিয়ে করে দেখছে অশান্তি ব্যতীত শান্তির ছিটে ফোঁটা ওর জীবনে নেই। 2 দিন পর একটু শান্তির ঘুম দিয়েছিল, সেটাও কারো সহ্য হলো না। ঘুমে রফা দফা করে দিয়েছে। পানি পান করে চিত হয়ে শুয়ে পড়ে। রুমে ফিরে আসে, দরজা লাগিয়ে মেন লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে নিজের জায়গায়। ওর মা আর বড় মা ঠেলে রুমে পাঠিয়ে দিয়েছে ওকে। চোর চুরি করতে আসবে দরজা ভেঙে, নয়তো নিচের জানালা ভেঙে। ওরা দ্বিতীয় তলার জানলা ভাঙছিল কেন? আর কি ভেবেই বা এটা ভাঙতে চাচ্ছিল? তুই কিছু না বলে চুপ করে থাকে। জাংকুক আবার বলে, চোরগুলো কি আমার বউ চুরি করতে এসেছিল? তুই ফট করে ঘাড় ঘুরিয়ে জাংকুকের দিকে তাকায়। জাংকুক আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। কিছু না বলে দ্রুত উল্টে ফিরে শুয়ে পড়ে। পরের দিন তে আর জাংকুক জীবন ম্যানশনে চলে আসে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবকিছু বদলাতে থাকে। তে আর জাংকুকের মধ্যে আগে কথাবার্তা না হলেও এখন মোটামুটি তাদের মধ্যে কথাবার্তা হয়। এইদিকে তের শাশুড়িও তেকে মেনে নিতে শুরু করেছে। অন্যদিকে বগুম, যার সাথে তের প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল, সে জাংকুকের সাথে তেকে কিছুতেই এখন মানতে পারছে না। বাবার কথায় বিয়ে ভেঙে দিয়ে এসেছিল, কিন্তু এখন তেকে একই বাড়িতে তারই চাচাতো ভাইয়ের বউ হিসেবে দেখাটা তার জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তেকে দেখলেই তার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। সে কোনো মতে রুমে চলে যায়। ছেলের চেহারা দেখে বগুমের মা বলে ওঠে, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? কিছু বলবি? আমি তেকে বিয়ে করব। পাগল হয়েছিস? কি বলছিস এসব? শুনতে পাচ্ছ না কি বলছি? তেকে বিয়ে করব আমি। একটা চর দিয়ে সব দাঁত ফেলে দিব। তোর মাথা ঠিক আছে? আমার একদম মাথা ঠিক আছে। আমি ওকে বিয়ে করব। জাংকুকের সঙ্গে ওর ডিভোর্স করাও। পাগল তো তোমরা। সততা যাচাই না করে বিয়ে ভেঙে দিয়েছো। তে ধর্ষিতা না, ওরা মিথ্যে বলে বিয়ে ভেঙে দিয়েছিল। ধর্ষিতা হলো কি আর না হলেও কি, আমি ওকেই বিয়ে করব। তুই একটা ম্যাচিওর ছেলে হয়ে ইম্যাচিওরের মতো আচরণ করছিস কেন? তোর সঙ্গে সব যায় বল? তুই এখন তোর ছোট ভাইয়ের বউ। তুই কোন আটকেলে ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে চাইছিস? বউটা তো প্রথমে আমারই হওয়ার কথা ছিল, শুধুমাত্র আব্বুর জন্য হয়নি। পৃথিবীতে কি মেয়েরা হওয়া পড়েছে যে ওই মেয়েকে বিয়ে করতে হবে? মা ছেলে তর্কাতর্কি শুনে বাড়ির সবাই রুমের সামনে এসে জড়ো হয়েছে, শুধু তে বাদে। ভেতরে প্রবেশ করতে করতে আরএম বলে উঠল, এসব কি বলছিস তুই বগুম? তে এখন তোর ছোট ভাইয়ের স্ত্রী, ওকে নিয়ে এমন কথা কিভাবে বলছিস? জাংকুক তো এ বিয়ে মানে না, কোনোদিন মানবেও না। জাংকুক বলেছে, আমি নিজের কানে শুনেছি। তুমি তো এর ভালোর কথা ভেবেই তো জাংকুকের সঙ্গে বিয়ে দিয়েছিলে। এখন ওর ভালোর কথা ভেবে ওদের দুজনের ডিভোর্স করিয়ে দাও। আমি তো একে ভালো রাখবো। বগুমের কথা শুনে বাড়ির সবাই শক্ট হয়ে আছে। চুপচাপ থাকা শান্ত ছেলেটা কেমন অশান্ত হয়ে জেদ ধরে আছে। বাড়িতে ভালোই গন্ডগোল হচ্ছে। বাড়ির সবাই এখন ড্রয়িং রুমে অবস্থান করছে। বগুমের ঘুরে ফিরে সেই এক কথা, তের সঙ্গে জাংকুকের ডিভোর্স করিয়ে দাও, আমি তেকে বিয়ে করব। বগুম তার কাকার দিকে তাকিয়ে বলে উঠল, জাংকুককে কল করে আসতে বলো বাড়িতে। ও তেকে তালাক দিয়ে চলে যাক, আমি ওকে বিয়ে করে নেব। এটা সম্ভব না। কেন বুঝতে পারছিস না তুই? তে তোকে চায় না, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। এখন এমন পাগলামি করছিস। তের যদি অন্য জায়গায় বিয়ে হতো তখন কি করতি? চোখের সামনে থাকতো না, দেখতাম না, একটা সময় পর ভুলে যেতাম। কিন্তু এখন ভুলবো কিভাবে? আমি তো মেনে নিতে পারছি না ও আমার ছোট ভাইয়ের স্ত্রী। আমি ওকে বিয়ে করবো, এটাই শেষ কথা। বগুমের বাবা আরএমকে বলে ওঠে, আরএম জাংকুককে কল করে আসতে বল, এসে থেকে ওর সঙ্গে নিয়ে যাক।
ওরা দুজন আলাদা ভাড়া থাকবে। আরিম জাংকুককে কল করে এবং জাংকুককে দ্রুত বাড়িতে আসতে বলে। জাংকুক কারণ জানতে চাইলে আরিম সবটা খুলে বলে। সবটা শুনে জাংকুক বাকরুদ্ধ। রাত 10টার পর বাড়ির কলিং বেলে বেজে ওঠে। কাই সোফা ছেড়ে উঠে দরজার কাছে এগিয়ে আসে। দরজা খুলে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে সর সামনে থেকে। তোমার বউ নিয়ে আমি টানাটানি করছি না, যে করছে তার সঙ্গে গিয়ে টেস্ট দেখাও, বলতে বলতে সামনে থেকে সরে যায় কাই। জাংকুক ছোট ভাইয়ের উপর অগ্নিদৃষ্টি ফেলে ভেতরের দিকে পা বাড়ায়। লিজা আর তে বাদে বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত। বেগমকে অনেক রাগে দেখাচ্ছে। বড় ভাইকে এমন রূপে আগে কখনো দেখেনি জাংকুক। জাংকুক কাছে এগিয়ে আসতেই বেগমের বাবা বলে ওঠে, তুই তোর বউকে নিয়ে আলাদা থাক। বেগম সেট করে উঠে বলে, কেন? ও ছেড়ে দিক থেকে। জাংকুকের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই থেকে তালাক দে। জাংকুক গম্ভীর গলায় বলে, আমি আমার বউকে কেন তালাক দিব? বিয়ে করেছে তালাক দেওয়ার জন্য নাকি? তুই তো বলেছিলি তুই এই বিয়ে মানিস না। তখন মানিনি, কিন্তু এখন মানি। আমি আমার বউকে তালাক দেব না। বেগমের বাবা বলে ওঠে, এত তর্কাতর্কির কোনো প্রয়োজন নেই, যা হওয়ার হয়ে গেছে। জাংকুক তুই আগামীকালই তেকে নিয়ে ফ্ল্যাট উঠবি, সব কিছু স্বাভাবিক হলে তারপর বাড়ি ফিরবি বউ বাচ্চা নিয়ে। বেগম তেতে ওঠে। জাংকুক বলে, দেখো ভাইয়া, আমি তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ করতে চাইছি না। ভালো হয় এসব এখানেই থামিয়ে দাও। তুই আমার ওয়াইফ, এটা ভুলে যেও না। আমি আমার ওয়াইফকে কোনোদিন ছাড়বো না। আগে কি বলেছি আর কি করেছি সেসব ভুলে যাও। তে তোমার হুবু বউ থাকলেও সে কিন্তু এখন আমার ওয়াইফ। তুমি ওকে সেই নজরেই দেখবে। নিজের ছোট বোনও ভাবতে পারো, যেমনটা লিজাকে ভাবো। আমি আসছি, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, রাত অনেক হয়েছে। সবাই ঝাড়দার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। জাংকুক সেই দিকে পা বাড়ায়। নিজের রুমের সামনে এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। দরজা কড়া নেড়ে বলে ওঠে, তে ভাবি ঘুমিয়েছে, দরজা খোল। লিজা শোয়া থেকে উঠে দরজা খুলে দেয়। জাংকুক লিজাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নিজের রুমে যা। লিজা রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। জাংকুক রুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। ঘুরে দাঁড়াতেই নজরে আসেতে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। এত ঝামেলার মধ্যে ঘুমাচ্ছে কিভাবে? কাছে এগিয়ে এসে দাঁড়ায়। দু হাত একসাথে করে গালের নিচে গুজে রেখেছে। ফ্যানের বাতাসে ছোট ছোট চুলগুলো উঠছে। শাড়ির আঁচল দিয়ে শরীর কোনো রকমের ঢাকা। ভীষণ আদরে লাগছে দেখতে। জাংকুক অনেকক্ষণ তাকিয়ে থাকে ঘুমন্ত তেয়ের দিকে। ঘুমালে কাউকে এত কিউট লাগে। কাঁধের ব্যাগ সোফার উপর রেখে ফ্রেশ হয়ে আসে। জাংকুক সত্যিই অনেক ক্লান্ত। বাড়ির আবার এই উটকো ঝামেলা। ডিম লাইট অন করে মেইন লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ে তেয়ের পাশে। এই ছোট্ট মেয়ে, ওর সঙ্গে আলাদা সংসার করবে কিভাবে? ওরও পড়াশোনার ব্যাঘাত ঘটবে। তেকে কলেজে ভর্তি করাতে হবে। এইদিকে ঘুম হালকা হয়ে আসতেই বাম কাঁধ হতে ডান কাঁধ হয়তে লিজা মনে করে জাংকুককে জড়িয়ে ধরে এগিয়ে আসে। নাকি পারফিউমের ঘ্রাণ এসে বাড়ি খায়। যাকে জড়িয়ে ধরেছে সেই মানুষটাকে লম্বা চৌড়ো লাগে। লিজা তো এত লম্বা চৌড়ো না। কি এটা? মস্তিষ্ক সজাগ হয় তে। চোখ মেলে তাকাতে দেখতে পায় জাংকুকের গালে হাত। হঠাৎ জাংকুককে রেখে যেয়ে না চিৎকার করতে যাবে, অমনি জাংকুক তেয়ের মুখটা চেপে ধরে। আরে আমি জাংকুক, তোমার হাজবেন্ড। আপনি এখানে কেন? এখানে না থাকলে কোথায় থাকবো? না মানে কখন এসেছেন? এই তো একটু আগে। লিজা আপু কোথায়? নিজের রুমে চলে গেছে। জাংকুক সুইচ বোর্ডের কাছে এগিয়ে এসে মেইন লাইট অন করে। তেয়ের দিকে তাকিয়ে দেখে তেয়ের শাড়ির আঁচল নিচে পড়ে আছে। ডিম লাইটের আলো এতক্ষণ সেভাবে খেয়াল করেনি। তার মধ্যে তেয়ের শৈলী ঘেঁষে দাঁড়িয়েছিল এতক্ষণ। ফর্সা ওদর, কোমর উন্মুক্ত, লাল টকটকে ব্লাউজে মারাত্মক লাগছে। তুই জাংকুকের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়। নিজের অবস্থা দেখে আবার চিৎকার করে ওঠে। জাংকুক দৌড়ে এসে আবার তের মুখ চেপে ধরে। চিবিয়ে চিবিয়ে বলে, বারবার এভাবে চিৎকার করছো কেন? বাবা মা শুনলে কী ভাববে? সকালে সকলের সামনে যাবো কীভাবে? চিৎকার না করে চুপচাপ থাকো। তে আগে নিজের শাড়ির আঁচল তুলে শরীর ঢেকে নেয়। তারপর জোর করে জাংকুকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। একদম আমাকে ছুবেন না, দূরে থাকুন আমার কাছ থেকে। কেন? শুলে কি হবে? একদম চোখ দুটো কানা করে দেবো। আপনার নজর এত অসভ্য কেন? খুলে টুলে দাঁড়িয়ে থাকবে আর আমি দেখলেই দোষ? জাংকুকের কথা শুনে বাক্রুদ্ধ হতে ও নাকি ঘুরে টুলে দাঁড়িয়ে আছে। রাগে গজগজ করতে করতে আবার আঙুল তুলে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কথা বলার মোড়েও নেই আমি। একটু ঘুমিয়েছিলাম, চেঁচিয়ে ঘুমে রফা দফা করে দিলে এমনিতেই মাথা ব্যথা করছে, এখন আরও বেড়ে গেল। বলতে বলতে মেইন লাইট অফ করে শুয়ে পড়ে আবার। তে একইভাবে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর এখনই কেমন শব্দ হচ্ছে। ওর মনে হচ্ছে জাংকুকের ওই গভীর চাহনি ওর রুহু পর্যন্ত পড়ে ফেলেছে। ঘুমাবে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে সারা রাত? ঘুমাবো না আপনার মতো অসভ্য মানুষের সাথে। ওকে।
না ঘুমালে থাকো সারা রাত দাঁড়িয়ে, আর চেঁচাবে না, আমি ঘুমাবো। জাংকুক উপর হয়ে শুয়ে পড়ে। বিছানার দিকে তাকিয়ে তের কান্না পাচ্ছে। ওই দৃষ্টি স্মরণ হতেই গা শিউরে ওঠে আবার। তে বিছানায় না শুয়ে মেজাজ দেখিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। বাড়িতে ছিল না, ভালো কথা, কেন আসলো আবার? বিছানার দিকে তাকায় আবার। জাংকুক আগের মতোই উপর হয়ে শুয়ে আছে। তের আগে চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোফায় গা এলিয়ে দেয়। কত আরামে ঘুমিয়েছিল, ঘুমে 12টা বাজিয়ে দিয়েছে বতকটা এসে। ওই মেজাজলি, এখানে আসো। তে বিছানার দিকে তাকায় আবার, ক্ষিপ্ত স্বরে বলে, যাব না। ঘুরে ফিরে সে আমার কাছে আসতে হবে, তাই মেজাজ না দেখিয়ে এখানে আসো। যেমন আপনার কাছে, সকালে আমি চলে যাব এই বাড়ি থেকে। কোথায় যাবে? জাহান্নামে। স্বামীর সঙ্গে যে আচরণ, যেতে তো হবেই। তীর রাগ আরও বেড়ে গেল। একদম কথা বলবে না আমার সঙ্গে। 4 ফুটের শৈলে এত তেজ? আমি 4 ফুট, আপনি 2.5 ফুট, অসভ্য লোক। কে 2.5 ফুট আর কে 4 ফুট সেটা তো জানি আমি। আমি 2.5 ফুট বলেই তো তুমি আমার কাঁধের নিচেই পড়ে থাকো, লিলিপুট। বিছানায় আসো। তে কিছু বলে না। জাংকুকের দিকে তাকায় না আর। বিছানায় আসলে আসো, না আসলে আর একবার ডাকবো, তারপর ঘুমিয়ে যাব। তে তবুও চুপ। এই যে বস, শুনছো? বিছানায় আসো না প্লিজ। সকালেতে ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। জাংকুকের দিকে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। মাথা থেকে আঁচল নামিয়ে চুল আঁচড়াতে শুরু করে। চুল আঁচড়ানোর ফাঁকে জাংকুকের দিকে তাকায় আবার। দেখে জাংকুক ওর দিকে তাকিয়ে আছে, ড্যাপ ড্যাপ করে। এভাবে তাকিয়ে থাকলে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে নেয়। বিড়বিড় করে কয়েকটা বকাও দেয়। চুল খোপা করার সময় আমার চোখ পড়ে জাংকুকের দিকে। জাংকুক এখনো আগের মতোই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। অস্বস্তিতে ছটফটিয়ে ওঠেতে জাংকুকের দৃষ্টি দেখেই বুঝতে পারে কোন দিকে তাকিয়ে আছে। তে খোপা বেঁধে হাত নামিয়ে নিয়ে শরীর ঢেকে নেয়। খোপা করার জন্য হাত উপরে তুলেছিল, তখন ওদর আর কোমর বেরিয়ে গিয়েছিল। বজাত লোকটা এতক্ষণ সেদিকেই তাকিয়েছিল। ঘুরে দাঁড়ায় জাংকুকের দিকে, কটমট করে তাকিয়ে বলে, আপনার অসভ্য চোখ জোড়া কানা করে দেবো কিন্তু। কেন? আমার চোখ কি করেছে? কখন অসভ্যতামি করলাম? এভাবে তাকিয়েছিলেন কেন? আশ্চর্য, কিভাবে তাকিয়েছি? কথাটা বলতে বলতে ফোন হাত থেকে রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। তের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে বলে ওঠে, তুমি বের করলে আমি দেখবই। দেখাটা আমার অধিকার, আর দেখানো তোমার অধিকার। দেখানোর অধিকার আছে বলে আবার যাকে তাকে দেখিয়ে দিও না, শুধু আমাকেই দেখিও। আমি আপনাকে ভদ্র সভ্য ছেলে ভেবেছিলাম। ছোট মানুষ, ভুল করবি, সেটা নিয়ে মাথা ব্যথা তৈরি করার কোনো প্রয়োজন নেই। চলো খেয়ে আসি, খেতে পেয়েছে। তে আঙুল তুলেছিল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই জাংকুক ওর সামনে থেকে সরে দরজা খুলে দেয়। কি হলো, আসো। আমি আপনাকে, হ্যাঁ, ভালোবাসো, বুঝতে পেরেছি। আমিও ভালোবাসবো। এখন চলো খেতে যাই আমরা। মিষ্টি একটা মেয়ে, দেখতে পুতুলের মতো, কিন্তু তোমার গলার স্বর এত কর্কশ আর ধাঁধালো কেন? ব্যবহার ভালো না, দ্রুত নিজেকে পরিবর্তন করবে। মেয়ে মানুষ, কথা বলবে মিষ্টি মিষ্টি, ব্যবহার হবে নমনীয়, তাকাবে মায়াবী দৃষ্টিতে, দেখে খুন হয়ে যাব। তা না করে কি করে এসব? শ্বশুর আমার সঙ্গে প্রতারণা করেছেন, একটার কথা বলে আর একটা দিয়ে দিয়েছেন। তিরাতে ধাপ চেপে দাঁড়িয়ে আছে আর হা হয়ে জাংকুকের কথা শুনছে। সকালের নাস্তা শেষ করে জাংকুক তেকে নিয়ে বাড়ি থেকে চলে গেল। নতুন জায়গা, নতুন পরিবেশ। তে মলিন মুখে বিছানায় বসে আছে। ওর এখন গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। বাবার বাড়ি থেকে আসার পর শ্বশুর বাড়িতে তা অনেক মানুষজন ছিল, অতটা একা একা লাগেনি। কিন্তু এখানে তো জাংকুক ছাড়া কেউ নেই। এই অসভ্য লোকটার সঙ্গে একা একা থাকতে হবে ভেবেই আরো কান্না পাচ্ছে। জাংকুক ড্রয়িং রুম থেকে বেডরুমে এসে দেখে তে চোখ মুছে দরজার সামনে দাঁড়িয়ে থেকে তের দিকে তাকিয়ে রইল। স্মরণ হয় বিয়ের দিনের সব ঘটনা, কে কি বলেছিল, কেমন আচরণ করেছিল, সেসব মনে হতে নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। ধীর পায়ে এগিয়ে এসে তের পাশে বসে তে ওর মুখের দিকে একবার তাকিয়ে সরে যেতে নেয়। জাংকুক তের হাত মুঠো করে ধরে তের গা ঘেঁষে বসে। তে সরে যাওয়ার আর জায়গা নেই। এক পাশে খাটের হেডবোর্ড, অন্য পাশে জাংকুক। উঠে যেতে নিলে জাংকুক আটকে দেয় ওকে, জোর করে নিজের পাশে বসিয়ে রাখে। তের চোখ জোড়া হতে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানি মুছে কান্না জড়ানো গলায় বলে, ঘৃণা লাগছে না আমাকে স্পর্শ করতে এখন? তের কথা শুনে জাংকুক শকড। তে কাঁদতে কাঁদতে আবার বলে, এই কথা শুনে এত অবাক হওয়ার তো কিছু নেই। আমি ছোট মানুষ বলে যে কিছুই বুঝতে পারি না এমনটা নয়। বিয়ের দিন আপনার অমন আচরণ, কথার কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম, আর আপনার বর্তমান আচরণের কারণও আমি বুঝতে পারছি। সরি, ওদিন মাথা ঠিক ছিল না, কী করেছে বলেছি সত্যিই বুঝতে পারিনি তখন। আপনার মাথা ঠিকই ছিল, কী বলেছেন আর কী করেছেন সেসবও বুঝতে পেরেছেন, শুধু মানতে পারেননি আমাকে। একজন ধর্ষিত আপনার বউ হয়েছে এটা মেনে নিতে পারেননি।
প্লিজ এই কথাগুলো উচ্চারণ করো না। কেন? শুনতে খারাপ লাগে? আমার অনেক খারাপ লেগেছে, কষ্ট হয়েছে যখন মানুষজন আমার দিকে তাকিয়ে হেসেছে, ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়েছিল, বারবার বলেছে এই মেয়ে। বাকি কথা আর বলতে পারলো না তে। জাঙ্কুক তেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তে নিজের গাল থেকে জাঙ্কুকের হাত সরিয়ে দেয়, জাঙ্কুকের হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের হাত। পুনরায় চোখ মুছে বলে ওঠে, দোষ ধর্ষিতার নাকি ধর্ষকের? কোনো মেয়ে কি ইচ্ছে করে ধর্ষিত হয় দেখেছেন কোথাও? তাহলে এ সমাজ কেন ধর্ষিতার দিকে আঙুল তোলে, কেন তাকে দোষী সাব্যস্ত করে? আমি না হয়েও আজ সমাজের চোখে ধর্ষিতা, মানুষজন বাঁকা চোখে তাকায় আমার দিকে। বলতে বলতে ধুকরে কেঁদে ওঠে। জাঙ্কুক বলতে পারছে না কিছু, মাথা নিচু করে বসে আছে। তাই কাঁদতে কাঁদতে উঠে যায় জাঙ্কুকের পাশ থেকে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তে। জাঙ্কুক এখন আগের মতো বসে আছে মাথা নিচু করে। তে হাত মুখ মুছে বিছানায় উঠে চুপচাপ শুয়ে পড়ে। না খেয়ে শুয়ে পড়লে যে। তে উঠে খেয়ে ঘুমাও। খাবো না। জেদ করবে না, ওঠো। বলছি তো খাবো না। আমি না খেলে আপনার কি? তুমি আমার ওয়াইফ, না খেয়ে থাকলে অবশ্যই আমার অনেক কিছু। ওয়াইফ বলে মানেন আমাকে? জাঙ্কুক সরল স্বীকারোক্তি দিল, হ্যাঁ। তাহলে প্রথম দিন মানেননি কেন? কেন আমার কাছ থেকে সব অধিকার কেড়ে নিয়েছিলেন? তে পুরনো কথা বাদ দাও। বেশি দিন তো হয়নি, আমি ভুলতে পারছি না সেই কথাগুলো, আচরণ আর ঘটনা। ভুল করেছি আমি, আমার পুরো পরিবার করেছে। সকলের পক্ষ থেকে আমি মাপ চাইছি তোমার কাছে। এই ছোট নগণ্য একটা মেয়ের কাছে কেন মাপ চাইছেন বারবার? তুমি ছোট হতে পারো, তবে নগণ্য নয়। তুমি আমার একাংশে জুড়ে আছো। আমি থাকবো না এখানে। এক কথা বারবার বলো না, ওঠো এখন। জাঙ্কুক দেখে এক প্রকার জোর করে বসায়। দেখিতে না চাইলেও একবার জোর করে খাওয়া লাগে। পরের দিন গোধূলি বেলা, আকাশ লাল কমলা রঙে সেজেছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে নিড়ে ফিরছে। বেলকনিতে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে তে, তাকিয়ে আছে দূর আকাশের দিকে। একটু পর পর চোখ জোড়া বর্ষায় ভরা বিলের মতো ভরে উঠছে। জাঙ্কুক এখনো ফিরেনি। বেলা 12টায় বুয়া সব কাজ শেষ করে চলে গেছেন। তারপর থেকে পুরো ফ্ল্যাটে একাই আছে তে। কলিং বেলের শব্দে ঘাড় ঘুরিয়ে রুমের দিকে তাকায়। জাঙ্কুক চলে এসেছে। তে কিছু না বলে জাঙ্কুককে একটা ঠান্ডা পানির গ্লাস এগিয়ে দেয়। জাঙ্কুক পানির গ্লাসটা হাতে নিয়ে বলে ওঠে, দুপুরে খেয়েছো? তে গাম্ভীর্য বজায় রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জাঙ্কুক তাকিয়ে রইল তের মুখের দিকে। তে অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছে। জাঙ্কুক তবুও দৃষ্টি না সরলে তে সরে যায় জাঙ্কুকের পাশ থেকে। ওর হার্টবিট বেড়ে গেছে, বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। এইটুকু সময়ের মধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকিয়ে রইল। গায়ের শার্ট খুলে প্যান্টের বেল্ট খুলতে শুরু করেছে এখন। তে আর চোখে তাকিয়ে দেখে জাঙ্কুক এখনও ওর দিকেই তাকিয়ে আছে। অস্বস্তিতে ছটফটিয়ে বেলকনিতে চলে যায়। জাঙ্কুক বলে ওঠে, এই গরমের মধ্যে ওখানে কেন যাচ্ছ? এখানে আসো। তে চুপ থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুকের উপস্থিতি তে পেছনে টের পায়। নিজের পেছনে ঠিক এক হাত দূরত্বে উদম হয়ে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে সোজা হয়ে দাঁড়ায়। আবার হার্টবিট আগের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে। তে দূরত্ব বাড়ায় দুজনের মধ্যে, তবে সেই দূরত্ব খুঁজিয়ে আরও নিকটে আসে জাঙ্কুক। তে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে কেন যেন পারছে না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ও নিজের সব কথা হারিয়ে ফেলেছে। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। রুমে চলো, এখানে গরম। তে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই জাঙ্কুকের শক্তপোক্ত উদম বুকের সঙ্গে ধাক্কা খায়। চোখ তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকাতেই জাঙ্কুক ওর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলে, হঠাৎ ঝগড়া না করে এমন পালাই পালাই কেন? তে দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে জাঙ্কুককে পাশ কাটিয়ে রুমে চলে আসে। জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রুমে ফিরে আসে। পুরো রুমে নজর মুড়িয়ে দেখে তে নেই। পুতুলটার হঠাৎ হলোটা কি? উপরের দিকে একবার তাকিয়ে রুমের চারদিকে নজর বলে আবার। ফ্ল্যাটে জিন ভূত টুত আছে নাকি? একা একা থাকায় জিন ভূতে আসর করলো নাকি? রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। তের নাম ধরে ডাকতে ডাকতে তে সোফায় বসে আছে। জাঙ্কুক অবাক হয়ে বলে, সত্যি সত্যি তোমাকে জিনে ধরেছে নাকি? এই গরমের মধ্যে এখানে বসে আছো কেন? ফ্যান অফ রেখে? তে কটমট করে তাকিয়ে বলে, আমার চিন্তা আপনার করতে হবে না, আপনি গোসল করে আসুন। আমার বউয়ের চিন্তা আমি না করলে কে করবে? আপনি জানতো এখান থেকে, যান গোসল করে আসুন। চলো করি। উফ, জানতো যদি না যাই খুন করে ফেলবো। তোমার পূর্বপুরুষ কি খুনি আর জলা ছিল নাকি? তে তেজ দেখিয়ে সোফা ছেড়ে উঠে ধূপধাপ শব্দ তুলে বেডরুমে চলে যায়। জাঙ্কুক রুমে প্রবেশ করতে করতে বলে, জাঙ্কুক, তোর বউয়ের রূপে পড়বি আর তেজের আগুনে জ্বলবি। জ্বলে পড়লে শেষমেশ ছারখার না হয়ে যাস। তে চিবিয়ে চিবিয়ে বলে, আমি সকালে চলে যাব বাড়িতে। কোন বাড়িতে? আমার বাবার বাড়িতে, গ্রামে।
আগামীকাল তোমার কলেজে ভর্তি হওয়ার আবেদন করতে যাব। আমি পড়বো না এখানে, ওখানে ভর্তি হয়ে ওখানেই থাকবো। আমি বউ ছাড়া একা একা থাকতে পারবো না এখানে। তো বিয়ে করে নিন। বিয়ে করেছে বলেই তো বউ হয়েছে, বিয়ে ছাড়া বউ আসবে কোথা থেকে? আর একটা করুন। জাঙ্কুক চোখ জোড়া ছোট ছোট করে বলে, দ্বিতীয় বিয়ে করতে বলছো? তে গা ছাড়া ভাব দিয়ে বলল, হ্যাঁ, বউ থাকতে কেন দ্বিতীয় বিয়ে করব? কারণ প্রথম বউ থাকবে না আপনার কাছে। কেন থাকবে না? কি করেছি আমি? জানেন না আপনি? ওকে, জানতে হবে না। সরুন আমার সামনে থেকে। সরব না। পুতুলের মতো মিষ্টি বউটাকে আদর করব। তে পেছন থেকে বাড়ির সাথে নিয়ে দুজনের সামনে ঢাল হিসাবে ধরে বলে, একদম কাছে আসবেন না। কাছে না আসলে আদর করব কিভাবে? আর আদর না করলে বাবা হব কিভাবে? জাঙ্কুকের কথা শুনে তেয়ের গান গরম হয়ে উঠল। গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। চোখ গরম করে বলে, অসভ্য, নির্লজ্জ, বেশরম লোক। আমাকে একদম উল্টাপাল্টা কিছু বলবেন না। দুনিয়ার সব পুরুষ তার বউয়ের কাছে অসভ্য, নির্লজ্জ, বেশরম। আমার শ্বশুর মশাইও জীবনেও না। জি, সে অসভ্য, নির্লজ্জ, বেশরম না হলে তোমার জন্ম হতো না। তে হাতের বাঁশ দিয়ে জাঙ্কুককে মারতে শুরু করে। জাঙ্কুক তেকে থামানোর চেষ্টা করতে করতে বলে, জামাই মারা মোটেও সবের কাজ নয়, দ্রুত এই কাজ বন্ধ করো। তে থামে না, কাড়াকাড়ি করে তের হাত থেকে বালিশ ছিনিয়ে নেয় জাঙ্কুক। তে পেছাতে গিয়ে বিছানায় পড়ে যায় চিত হয়ে। জাঙ্কুক বালিশ রেখে তের উপর ঝুঁকে পড়ে। তের দুদিকে দু হাত রেখে লজ্জায় আড়ষ্ট হয় ষোড়শী কন্যা। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে দ্রুত। বুক ওঠানামা করছে, ঘন ঘন শ্বাস পড়ছে। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থেকে তের মুখের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে নেয়। তে দু হাতে মুখ ঢেকে ফেলে আবার। ঘোর লাগা কণ্ঠে জাঙ্কুক বলে ওঠে, তে। তে সাড়া দেয় না। জাঙ্কুক এক হাতে ভর করে, অন্য হাতে তের এক হাত টেনে সরায় মুখের উপর থেকে। এই পুতুল, তাকাও আমার দিকে। তে কোনো রকম বলে ওঠে, সরুন আমার উপর থেকে। ভয় পাচ্ছ? জাঙ্কুক তের মুখের উপর ফু দেয়। তে চোখ মুখ খিচে নেয় আরো। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর জাঙ্কুকের উপস্থিতি অনুভব না করে চোখ মেলে তাকায় দেয়। দেখে জাঙ্কুক উপর থেকে সরে গেছে। ফোঁস করে শ্বাস ছাড়ে। তাড়াহুড়ো করে উঠে বসে আসল ঠিক করে নেয়। জাঙ্কুক ব্যালকনি থেকে টাওয়াল হাতে নিয়ে রুমে প্রবেশ করে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তে বুকে হাত দিয়ে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। কি বজ্জাত লোক! আরেকটু হলি দম আটকে মোটে বসেছিল। কিছুদিন পর জাঙ্কুকের কলেজে তের অ্যাডমিশন করিয়ে দেয় জাঙ্কুক। আস্তে আস্তে ওদের সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তের আবদারে তেকে নিয়ে জাঙ্কুক তেদের বাড়িতে আসে। তের ভাই এতদিনে বিয়েও করে ফেলেছে। রাত একটু বাড়তেই বড়রা উঠে নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। অনেকদিন পর বাড়ির মেয়েকে সকালে পেয়ে সবাই বেশ খুশি। সবিনা বসা থেকে উঠে দাঁড়ায়। সকাল সকাল ওকে ঘুম থেকে উঠতে হবে। উঠে দাঁড়িয়ে থাকতে দেখে তার বউ ওর দিকে তাকায়। সবিন মুখে কিছু না বলে চোখ দিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য। তারপর পা বাড়ায় রুমের দিকে। ছোট ভাইয়ের সামনে বউকে রুমে যেতে বলতে পারলো, ছোট বোন জামাইয়ের সামনে বলতে পারছিল না। রোজি বসা থেকে উঠে সবিনের পেছন পেছন রুমের দিকে এগিয়ে যায়। এখন এখানে কেউ নেই বললেই চলে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আজকে কি সারা রাত জেগে থাকবে নাকি? রুমে চলো, আপনি যান। আর তুমি? অন্যদিন তো 9টা বাজার আগে ঘুমে ঢলতে শুরু করো, আজকে কি ঘুম পায়নি? তে মুখ বাঁকিয়ে বলে ওঠে, না। ভাবিকে দেখেছো? ভাইয়ের কত বাধ্য। ভাইয়ের চোখ দিয়ে ইশারা করলো আর সঙ্গে সঙ্গে উঠে চলে গেল ভাইয়ের পেছন পেছন। তে মুখ বাঁকিয়ে বলল, ভাবি ভাইয়ের বাধ্য, কারণ ভাইয়ে ভাবিকে ভালোবাসে। আমি কি ভালোবাসি না তোমাকে? তাকিয়ে রইল তে জাঙ্কুকের মুখের দিকে, তবে উত্তর দিতে পারলো না। চলো রুমে যাই, ভালোবাসা দেব। ছটফটিয়ে বসা থেকে উঠে দাঁড়াইতে দ্রুত পা চালিয়ে যেতে চায় জাঙ্কুকের দৃষ্টি সীমানার বাইরে। জাঙ্কুক নিজেও বসা থেকে উঠে দ্রুত পা চালিয়ে এগিয়ে আসে তের পিছন পিছন। রুমে ঢুকে দরজা লাগাতে লাগাতে বলে, বাহ, আজকে এত সহজে আমার কথা মেনে নিবে ভাবতে পারিনি, দারুণ। তে পিছন ফিরে কটমট করে জাঙ্কুকের দিকে আঙুল তুলে বলে, একদম বেশি কথা বলবেন না। জাঙ্কুক কয়েক কদম আগায়। তের সামনে দাঁড়িয়ে আসমিক কোমর পেঁচিয়ে ধরে। এমন ঘটনা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল তের কাছে। বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। জাঙ্কুক ডান হাতে আলতো করে তের গাল ছুঁয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কম কথাই বলবো না হয়, তবে আদর করতে দিতে হবে। কথাগুলো বলি তের কানের লতিতে উষ্ঠ ছোঁয়া জাঙ্কুক ছিটকে সরে যেতে চাইতে, তবে পারে না জাঙ্কুকের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে থাকার কারণে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের অলিঙ্গনে আবদ্ধ হয়ে স্থির হয়ে গেছে তে। জাঙ্কুকের হার্টবিট দ্রুত গতিতে চলছে। তে স্পষ্ট শুনতে পাচ্ছে হৃদস্পন্দনের ধুকভুক শব্দ। ওর কাছে ছন্দের মতো লাগছে এই শব্দ। ওর নিজের হার্টবিটও বেড়ে গেছে বহুগুণ।
বিয়ের একদিন পর আজকে প্রথম দুজন একে অপরের কাছে। তে তে বুক থেকে মুখ তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুক তের চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভালোবাসি। তে কথা না বলে তাকিয়ে রইল জাঙ্কুকের মুখের দিকে। জাঙ্কুক আবার বলে, আমি কি খুব খারাপ? ভালোবাসা যায় না আমাকে? এক ছাদের নিচে এক বিছানায় থাকি দুজন, তবুও যেন দুজনের মধ্যে শত মাইলের দূরত্ব। তোমার সময় লাগলে নাও, তবে সম্পর্কটা তো স্বাভাবিক করাই যায়, তাই না? আমি তোমার সঙ্গে যতটা সহজ করার চেষ্টা করছি, যত আগাই তুমি তত শক্ত হয়ে পিছিয়ে যাচ্ছ। দিন এগিয়ে যাচ্ছে, সম্পর্কের উন্নতি না হয়ে আগের চেয়ে আরও অবনতি হচ্ছে। আপনি কি চাইছেন? আমি কি চাইছি তুমি বুঝতে পারছো না তে? আমি তোমাকে চাই। একটা জনমকে আমার সঙ্গে পার করা যায় না? জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তের চোখ ছলছল হয়ে ওঠে। মুখে লাজুক হাসি, মাথা নুয়ে ফেলে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় সে। তের সম্মতি বুঝতে পেরে জাঙ্কুক তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তের উষ্ঠজোড়া নিচের অধরে আটকে নেয়। তে প্রথম কোনো পুরুষের এমন স্পর্শ পাচ্ছে, তার শরীর শিরশির করে ওঠে। নিজেকে সামলাতে জাঙ্কুকের শার্ট খামচে ধরে। সময়ের সাথে সাথে জাঙ্কুকের পাগলামি বেড়ে যায়। আস্তে আস্তে ঠাঁই হয় দুজনের বিছানায়। জাঙ্কুক তের পুরো মুখোদয়ে নিজের ভালোবাসার পরশ রেখে দেয়। আস্তে আস্তে গ্রীবা দেশে, তারপর তের পুরো দেশ জুড়ে নিজের ভালোবাসার পরশ রেখে দেয়। তে যেন শিউরে উঠছে জাঙ্কুকের প্রত্যেকটা স্পর্শে। এই অনুভূতি এই প্রথম সে অনুভব করছে। সময়ের সাথে সাথে ভালোবাসার গভীরতা আরও বেড়ে যায়। তেও নিজেকে সঁপে দেয় জাঙ্কুকের হাতে। জাঙ্কুককে সে আর কোনো রকম বাধা প্রদান করে না। আর এই গল্পের সমাপ্তি এখানেই। তবে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইয়ঞ্জুন বাড়িতে এসেছিল জাঙ্কুকের কাছে আর তের ভাইয়ের কাছে উপযুক্ত প্রমাণ থাকার কারণে ওকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সাথে ওর সাঙ্গপাঙ্গকেও।